দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক খবর আপডেট। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও লাইক টার্গেট হতে 300। আপনারা প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাভ্যাসের প্রমাণ দেওয়ায় 3 ফিলিস্তিনি সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের 3টি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো হল রামমাল্লা ভিত্তিক আল হক, গাজা নগর ভিত্তিক প্যালেস্টাইনি সেন্টার ফর হিউম্যান রাইটস PCHR এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় সংস্থাগুলোর নাম যুক্ত করা হয়। বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, এসব সংস্থা ইসরায়েলের সম্মতি ছাড়াই দেশটির নাগরিকদের বিরুদ্ধে ICC তদন্ত, গ্রেফতার ও বিচার প্রক্রিয়া সরাসরি যুক্ত ছিল। এই কারণেই সংস্থাগুলোকে নিশানা করা হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগের গ্রেফতারি পরোয়ানা জারি করায় ICCর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ওই অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রমাণ সরবরাহ করেছিল এই 3 সংস্থা। আল হক পশ্চিম তীর ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার চেষ্টায় কাজ করছে। অন্যদিকে গাজা ভিত্তিক PCHR এবং আল মিজান চলমান যুদ্ধের নথিপত্র তৈরি করছে। এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে চরম অন্যায়, অমানবিক, অবৈধানিক ও অগণতান্ত্রিক বলে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, যখন আমাদের জনগণের ওপর গণহত্যা চলছে তখন মানবাধিকার সংস্থার ওপর এমন নিষেধাজ্ঞা শুধুমাত্র সেই দেশই দিতে পারে যা আন্তর্জাতিক আইন ও মানবতার প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। হামাস 5 শর্ত মানলে গাজায় হামলা বন্ধ করবে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধের একটি ব্যবস্থিত চুক্তি করতে প্রস্তুত হামাস। এই চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে বন্দী থাকা সব জিম্মিকেই মুক্তি দেবে তারা। বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলের কারাগার থেকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। তবে হামাসের এমন প্রস্তাব মানতে রাজি নয় ইসরায়েল সরকার। গাজায় হামলা বন্ধে উল্টো 5টি শর্ত দিয়েছে তারা। গতকাল বুধবার হামাস ওই চুক্তির কথা জানায়। কয়েকদিন আগে গাজায় বন্দী থাকা জীবিত 20 জিম্মিকে সবাইকে মুক্তি দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর চুক্তির বিষয়টি সামনে আনল তারা। এর আগে গত মাসে গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিল হামাস। এ সময় অর্ধেক জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছিল তারা। তবে ওই প্রস্তাব নিয়ে এখনও কিছু জানায়নি ইসরায়েল। বুধবার একটি হামাসের বিবৃতিতে বলা হয়, গত মাসে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনও ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে তারা। এছাড়াও তারা ইসরায়েলের সঙ্গে একটি ব্যবস্থিত চুক্তিতে যেতে চায়। এই চুক্তির মাধ্যমে গাজায় সংঘাত শেষ হবে। এ সময় সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজা থেকে দখলদার বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে হবে এবং গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হবে। হামাসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, গাজা ইসরায়েলের হামলা এখনই শেষ হবে যদি 5টি শর্ত মেনে নেওয়া হয়। সেগুলো হলো, একসাথে সব জিম্মিকেই মুক্তি দিতে হবে, হামাসকে অস্ত্রত্যাগ করতে হবে, গাজাকে অস্ত্রমুক্ত করতে হবে, উপত্যকাটিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ থাকতে হবে এবং এমন একটি বিকল্প বেসরকারি প্রশাসনের হাতে গাজার শাসনভার তুলে দিতে হবে যারা সন্ত্রাস ছড়াবে না এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। ইসরায়েলের শর্ত মেনে নেওয়া ছাড়া গাজা হামলা বন্ধের আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাছ। তিনি বলেছেন, হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয় এবং অস্ত্রত্যাগ না করে তাহলে গাজা শহরের অবস্থা হবে উপত্যকাটির রাফা ও বেইত হানুন এলাকার মতো। গত মাসে গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। হামাসের নতুন প্রস্তাব নিয়ে নেতানিয়াহু ও কাৎসের মন্তব্যে সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দল নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, সরকার যখন হামাসের শর্তগুলো মেনে নিচ্ছে না তখন অবশ্যই তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জিম্মিদের ঘরে ফেরানোর চেষ্টা করছেন না, সামরিক সহায়তা ছাড়া উপায় নেই। বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হলে রাজপথে বিক্ষোভ, অস্থিরতার ঝুঁকি। বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজপথে বিক্ষোভ এবং তা থেকে অস্থিরতা দেখা দেওয়ার বড় আশঙ্কা রয়েছে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বিষয়ক সাময়িকী ফরেন পলিসির গতকাল বুধবারের 3 সেপ্টেম্বরের সাউথ এশিয়া ব্রিফে তিনি একথা বলেছেন। কুগেলম্যান ফরেন পলিসির বা FPর সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফের লেখক। ব্রিফে মাইকেল কুগেলম্যান লিখেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন দেশটির পরবর্তী নির্বাচনের একটি আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য একটি স্বস্তির বিষয় হবে। তাদের অধিকাংশই
নির্বাচনী পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে এমনটি দেখতে আগ্রহী। মাইকেল কুগেলম্যান লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত মাসে 1 বছর পূর্ণ করেছে। অর্থনৈতিক চাপ ও আইনশৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জের কারণে এই সরকারের প্রতি মানুষের অধৈর্য হয়ে পড়াটা বাড়ছে। গত সপ্তাহে ঢাকায় ছিলেন জানিয়ে কুগেলম্যান লিখেছেন, সে সময় যাদের সঙ্গে তার কথাবার্তা হয়েছে তাদের মতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির নির্বাচন বিলম্বিত করার বিষয়ে আগ্রহ থাকতে পারে। এসব ব্যক্তির মধ্যে গত বছরের আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত নতুন একটি রাজনৈতিক দল থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য রয়েছেন। ওইসব আলাপচারিতায় এটা উঠে আসে যে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনেরা নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত না হলে রাজপথে বিক্ষোভ এবং তার ফলে অস্থিরতা বাড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে দেশটিতে প্রায় 1200 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় প্রায় 250 জনকে। সেদিন থেকেই গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রায় 23 মাসে উপত্যকাটিতে নিহত হয়েছেন 64,000 ফিলিস্তিনি, আহত হয়েছেন 1,61,000-এরও বেশি মানুষ। এই সময়ের মধ্যে মাত্র দুবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এর মধ্যে একবার 7 দিনের আর একবার প্রায় 2 মাসের। শেষের যুদ্ধবিরতি নিজেই ভেঙেছিল ইসরায়েল। তারপর থেকে নতুন করে সংঘাত বন্ধ করার বিষয়ে গড়িমসি করছে ইসরায়েল সরকার। সংঘাত বন্ধ তো দূরের কথা, গাজা খাগড়ি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হামলা জোরদার করছে ইসরায়েল বাহিনী। গাজা নগরী দখল নিয়ে সম্প্রতি ইসরায়েল সরকারের সঙ্গে দেশটির সেনাপ্রধান এয়াল জামিরের বেশ কয়েক দফায় বচসা হয়েছে। জামির বারবার বলে আসছেন, গাজানগরী দখল জিম্মিদের জীবন নিয়ে হুমকি সৃষ্টি করবে, একই সঙ্গে সেনা সদস্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এমন কথা মানতে নারাজ নেতানিয়াহু ও তার মন্ত্রীরা। এরই মধ্যে বুধবার ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে এয়াল জামির বলেছেন, ইসরায়েল যদি গাজানগরী দখলের পরিকল্পনায় এগিয়ে যায় তাহলে নভেম্বর থেকে উপত্যকাটিতে সামরিক শাসন জারি করা ছাড়া আর কোনো পথ থাকবে না। জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। বাংলাদেশে জাতিসংঘে আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে লুইস জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লুইস বলেন, জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের দমতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে কারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারেন তা নিয়েও আলোচনা করেন। উভয় পক্ষই সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে আগিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের সম্প্রসারিত সহায়তার উপায় খুঁজে দেখে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং এই মাসের শেষের দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। উভয়ই রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা মানবিক সহায়তা তহবিলের ঘাটতি মোকাবেলা এবং রোহিঙ্গা জনগণের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সমর্থনের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।